ক্যাবো ভার্দে এবং সৌদি আরবের ম্যাচে দুই দলের জন্যই আলটিমেটলি জয়টা খুব ইম্পর্ট্যান্ট। কেননা এখন পর্যন্ত ক্যাবো ভার্দে তারা দুইটা ম্যাচ খেলেছে, দুই ম্যাচে তাদের 2 পয়েন্ট, দুইটাতেই তারা ড্র করেছে। একটা ড্র করেছে স্পেনের অ্যাগেনস্টে, অন্যটা ড্র করেছে উরুগুয়ের অ্যাগেনস্টে। সো সেক্ষেত্রে তাদের যেহেতু পয়েন্ট 2, তারা আরেকটা ড্র করলে তাদের সেক্ষেত্রে 3 পয়েন্ট হবে। কিন্তু 3 পয়েন্ট নিয়ে আসলে পরের রাউন্ডে যাওয়াটা খুব একটা নিশ্চয়তা দিচ্ছে না। অ্যান্ড সেক্ষেত্রে ক্যাবো ভার্দে যদি জিতে যায় সেক্ষেত্রে তাদের যেটা হচ্ছে, তারা 4 পয়েন্ট, 3 পয়েন্ট এবং আগের 2 পয়েন্ট মিলে 5 পয়েন্ট, টোটাল 5 পয়েন্ট নিয়ে তারা পরের রাউন্ডে চলে যাবে এবং সেটা রানার আপ হিসেবে যেতে পারবে যদি স্পেন উরুগুয়েকে হারিয়ে দেয় সেক্ষেত্রে। এখন সৌদি আরবের ক্ষেত্রে যদি আসি, সৌদি আরব যদি এই ম্যাচটা ড্র করে তাদের 2 পয়েন্ট হবে। সো 2 পয়েন্ট নিয়ে যাওয়ার কোনো চান্স নেই, সৌদি আরবের জন্য এই ম্যাচটা জিততেই হবে। সো এই ম্যাচ যদি আলটিমেটলি সৌদি আরব জিতে তাহলে তাদের পয়েন্ট হবে 4, অ্যান্ড 4 পয়েন্ট নিয়ে তারা দেখতে হবে যে স্পেন এবং উরুগুয়ের ম্যাচটাতে রেজাল্ট কী আসতেছে। এখন স্পেন এবং উরুগুয়ে ম্যাচে যদি আলটিমেটলি আপনার সেখানে যদি স্পেন জিতে যায় সেক্ষেত্রে উরুগুয়ের পয়েন্ট থাকবে 2। সো এই পাশ থেকে যারাই জিতবে বা ড্র করলেও আলটিমেটলি যেটা হবে, ক্যাবো ভার্দে উঠে যাবে। ক্যাবো ভার্দে তখন দেখা যাবে তারা রানার আপ হিসেবে উঠতেছে, অ্যান্ড 3 নাম্বার দল হিসেবে উরুগুয়ে বা সৌদি আরব থাকবে। বেশ করে উরুগুয়ে থাকবে, কেননা উরুগুয়ে আলটিমেটলি গোল ডিফারেন্সে এগিয়ে থাকবে। সৌদি আরব যেহেতু 4টা গোল খেয়েছে, সো ওখানে আলটিমেটলি সৌদি আরবের জন্য প্রবলেম হয়ে যাবে। বাট দিন শেষে সৌদি আরব এবং উরুগুয়ের পয়েন্ট তখন থাকবে 2 পয়েন্ট। সো সেটা অন্যান্য গ্রুপের 3 নাম্বার দলের সাথে কম্পেয়ার করে তারা আসবে না। সো এই জায়গা থেকে সৌদি আরবের জন্য নিশ্চিন্তে দরকার হচ্ছে তাদের জয়টাই খুব ইম্পর্টেন্ট। তারা জিতলে আলটিমেটলি তারা পরের রাউন্ডে যেতে পারবে। এখন আপনার এই ম্যাচের যদি আপনি দুই দলের অবস্থা দেখেন, দুই দলের এখন পর্যন্ত তারা দুই দলই 2টা করে ম্যাচ খেলেছে। স্পেনের সাথে ক্যাবো ভার্দে যখন ম্যাচটা ড্র করে সেটাই এই ওয়ার্ল্ড কাপের সবথেকে বড় একটা চমক ছিল। অ্যান্ড সে জায়গায় আলটিমেটলি তারা পরের ম্যাচটা তো সেমভাবেই উরুগুয়ের সাথে ড্র করে। যদিও স্পেনের সাথে ক্যাবো ভার্দে 0-0 ড্র করলো, উরুগুয়ের সাথে তারা যথেষ্ট ভালো খেলেছে। তারা কিন্তু 2টা গোল কনসিড করেছে এবং 2টা গোল দিয়েছে। সো 2-2 ড্র করেছে। সো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট থিং যে তারা উরুগুয়ের বিপক্ষে গোল 2টা কনসিড করার পরে ওই 2টা আবার তারা ব্যাক দিতে পারছে। অ্যান্ড গোল দিতে পারাটা কিন্তু একটা আলাদা ক্রাইটেরিয়া অ্যান্ড আলাদা স্কিল। সো সেই জায়গা থেকে ক্যাবো ভার্দের আপনার অ্যাটাকিং মাইন্ডসেটের ব্যাপারটাও এখানে চলে আসতেছে। অন্যদিকে সৌদি আরবের ব্যাপারে যদি আসেন, সৌদি আরব তারা প্রথম ম্যাচটাতে উরুগুয়ের সাথে ড্র করেছে, অ্যান্ড পরের ম্যাচটাতে তারা স্পেনের কাছে 4-0 হেরেছে। সো এখানে প্রবলেম যেটা সেটা হচ্ছে, সৌদি আরব প্রথম ম্যাচে যেভাবে খেলেছে তারা স্পেনের সাথে ওইভাবে নিজেদের পারফরমেন্সটা ধরে রাখতে পারেনি। এখন আপনি যদি জাস্ট দুইজনের খেলাটা দেখেন, আগের 2টা ম্যাচ দেখেন, সেক্ষেত্রে ক্যাবো ভার্দের দিকে দেখবেন তাদের স্ট্রং সাইড কি। তাদের স্ট্রং সাইড হচ্ছে তারা অ্যাকচুয়ালি সবাই টিম প্লেয়ার। তাদের টিমটার মধ্যে একটা ভালো বন্ডিং আছে, টিমটার মধ্যে একটা ভালো কেমিস্ট্রি আছে, অ্যান্ড খুব একটা সিঙ্কের ব্যাপার আছে যে একটা প্লেয়ার আর একটা প্লেয়ারকে যেভাবে চান্স ক্রিয়েট করে দিচ্ছে বা যেভাবে ব্যাকআপ দিচ্ছে, এই জিনিসটা একটা টিম বন্ডিংয়ের জন্য বা একটা খেলার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখেন ওদের গোলকিপারকে নিয়ে আলাদা করে বলতে হয়, তাদের গোলকিপার যথেষ্ট ভালো। তাদের ডিফেন্সের কারণেই কিন্তু তারা এখন পর্যন্ত প্রত্যেকটা ম্যাচ তারা ড্র করতে পেরেছে। অ্যান্ড বিশেষ করে তাদের অ্যাটাকিং সাইডে যারা আছে তারাও কিন্তু উরুগুয়ের সাথে গোল দিতে পেরেছে। কিন্তু যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, তাদের দেখবেন গোলকিপার যতটা না পারফরমেন্স করতেছে, অবশ্যই সে ভালো পারফর্ম করতেছে, বাট তার সাথে বাকি টিমমেটরা, ডিফেন্ডাররা খুব ভালোভাবে তাকে সাপোর্ট দিচ্ছে। অ্যান্ড ওই যে নিজেদের মধ্যে বন্ডিং ভালো। সো দেখা যাচ্ছে তারা আলটিমেটলি মাঠের খেলায় যে ওই ব্যাপারটা খুব স্পষ্টভাবে ধরা দিচ্ছে। এখন সৌদি আরবের দিকে আসেন, সৌদি আরব যদি আপনি দেখেন, সৌদি আরব উরুগুয়ের সাথে তারা ড্র করেছে, কিন্তু তারা স্পেনের সাথে আলটিমেটলি ভালো করতে পারেনি। স্পেনের সাথে তারা 4টা গোল কনসিড করেছে, অ্যান্ড সেই জায়গায় আলটিমেটলি তাদের ডিফেন্সের প্রবলেমটা খুব ভালোভাবে চোখে পড়েছে। অ্যান্ড তারা আলটিমেটলি গতবারের ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকে হারানোর পরে তাদেরকে নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছে বা তারা যেভাবে লাইমলাইটে এসেছিল, সেই জায়গা থেকে আসলে স্পেনের সাথে তারা খুব বাজে পারফরমেন্সই দিয়েছে। অ্যান্ড সেটার কারণে কিন্তু তারা আলটিমেটলি পিছিয়ে আছে। এখন ক্যাবো ভার্দে এবং সৌদি আরবের খেলার মধ্যে আপনি যদি প্রেডিকশন করতে যান
বা আপনি যদি প্রেডিকশনের আগে ম্যাচ স্ট্র্যাটেজিতে আসেন, আমি স্ট্র্যাটেজিতে যেটা বলবো ক্যাবো ভার্দে যেটা চাইবে তারা আলটিমেটলি নিজেদের ডিফেন্স লাইনটা ঠিক রেখে তারা অ্যাটাক করবে, তারা কাউন্টার অ্যাটাকটা বেশি করবে, তারা ডিফেন্সটা ঠিক রাখবে, তাদের গোলকিপার যেহেতু ভালো, সো তারা চাইবে কাউন্টার অ্যাটাক থেকে গোল আনতে। কাউন্টার অ্যাটাক থেকে যদি তারা গোল পেয়ে যায় তাদের জন্য কাজটা খুব ইজি হয়ে যাবে। অ্যান্ড সৌদি আরব চাইবে বল পজিশনটা নিজেদের দিকে রাখতে, মিডফিল্ডের কন্ট্রোলটা নিজেদের দিকে রাখতে। তারা চাইবে যে অ্যাটাক করে খেলতে, কারণ তাদের আলটিমেটলি ম্যাচটা জিততে হবে, সো তাদের এখানে ডিফেন্স করে খেলার কোনো কিছু নাই। ক্যাবো ভার্দের ক্ষেত্রে তারা ম্যাচটা ড্র করলেও তাদের একটা চান্স থাকবে, কিন্তু ক্যাবো ভার্দের ক্ষেত্রে আলটিমেটলি জয়টা খুব ইম্পর্ট্যান্ট। সো দুই দলই চাইবে জিততে, দুই দলই গোল করতে চাইবে, বাট দুইজনের স্ট্র্যাটেজি আলাদা হবে। অ্যান্ড সৌদি আরব একটু অ্যাটাকিংটাই বেশি খেলবে, এই কারণেই তারা আলটিমেটলি অ্যাটাকিং ফুটবলটাই খেলতে বেশি পছন্দ করে। ক্যাবো ভার্দের সাথে তারা ডিফেন্সিভ খুব একটা খেলবে না। অ্যান্ড যদি প্রেডিকশানে আসি, প্রেডিকশানে আমি অবশ্যই এগিয়ে রাখবো ক্যাবো ভার্দেকে। অ্যান্ড আমার কাছে মনে হয় আলটিমেটলি ক্যাবো ভার্দে হয়তো বা তারা 1-0 জিতে যেতে পারে, অথবা যদি আপনি ম্যাচটা ড্র হচ্ছে দেখেন, সেটা তো অবাক হওয়ার কোনো কিছু নাই। অ্যান্ড এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশান কি? এই ম্যাচে আপনার কাছে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা কোনটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।